গরিবনাথ হাসি হাসি মুখ, মাথায় ময়ূরের পাখা এবং অর্ধচন্দ্র সহ সেইখান থেকে হাড়িতে করে ভক্তর জন্য প্রসাদ নিয়ে আসলেন। তো রোহিণীবাবু গেছে, গিয়ে দেখছে একটা বড় আমসত্ত্ব। নমস্কার, আপনাদের সাথে আমি রতন। শ্রী শ্রী রাম ঠাকুরের সাথে রোহিণীবাবুর কিছু ঘটনা বলি। আজকে আপনাদের সামনে বলবেন শ্রী রামনারায়ণ বাবু। আর রামনারায়ণ বাবু, আপনাকে এই পর্বে আরো একবার স্বাগত। নমস্কার। আজকে কি আপনি ঘটনা শোনাবেন? ঘটনা মানে আমি এখন এই সম্প্রতি শ্রী রোহিণী কুমার মজুমদারের ঠাকুরের সম্বন্ধে লেখা ওনার যে বই, সেই বই পড়ছিলাম। এই রোহিণীবাবু আমি বাবার কাছে শুনেছি অনেক হ্যাঁ, আগে। আপনি এর আগের এপিসোডেও রোহিণীবাবু সম্পর্কে বলেছেন। এই রোহিণীবাবু বহু পূর্বে আমাদের এই বাড়িতেও, এই বালি ঘোষপাড়ার এই বাড়িতেও এসছেন। আমাদের কৈবল্য এসছেন। দাদুর সঙ্গে উনি বিশেষ পরিচিত ছিলেন। দাদুর সঙ্গে অনেক জায়গায় উনি সঙ্গ করেছেন ঠাকুরের সঙ্গে। দাদু তো ঠাকুরের সঙ্গে বহু জায়গায় ছিলেন। রোহিণীবাবুও পার্শ্বচর হিসেবে এই বাড়িতেও এসছেন। এই রোহিণীবাবুর ওই বইটা পড়ছিলাম, ওনার মজফ্ফরপুরে দীর্ঘ যে আপনার দাদুর নামটা হয়তো দর্শক আমার তো দাদু তো এর আগেও আলোচনা করেছি, শ্রী কেবলানন্দ অবধূত। হ্যাঁ, উনি ঠাকুরের সঙ্গে বহু সময়, বহুদিন নানান জায়গায়, উনিও নিজেও সাধক মানুষ, হ্যাঁ, সিদ্ধ পুরুষ ছিলেন। উনি নানান জায়গায় ঠাকুরের সঙ্গে ছিলেন, সঙ্গ করেছেন এবং ঠাকুরকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। খালি নয়, একদম গুরু রূপেই প্রায় বরণ করেছিলেন ঠাকুরকে। সে তো বলেওছে এখানে, সেইভাবেই এই আমাদের এই যে শ্রীনাম ব্রহ্ম মন্দির, শ্রী শ্রী দশভূজা ও শ্রীনাম ব্রহ্ম, এই যে দেবোত্তর এস্টেট, এই যে মন্দির, এই মন্দিরের এই যে আমাদের বাড়ির নামই দিয়েছেন কৈবল্য ধাম, ওই ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করে। তো যাই হোক, এই রোহিণীবাবুর সঙ্গে ঠাকুরের যে নানান লীলা বা নানান ঠাকুর সঙ্গে তার যে অনেক নানান, একটু করে তোমাকে আমি কাছি দাদা। ঠাকুরের অলৌকিক ঘটনা এপিসোড 1, যেটা দাদা বললেন, ওই কৈবল্য ধাম সম্বন্ধে পুরো বিস্তারিত ওর মধ্যে ঘটনা আছে। আপনারা ওই এপিসোডটা দেখতে পারেন। ঠাকুরের সঙ্গে ওনার নানান বিচিত্র ঘটনা। মজফ্ফরপুরে ঠাকুর একটানা মজফ্ফরপুরে ওনার কাছে থাকতেন না, কখনো কখনো তার নিজস্ব কিছু কাজ কাশিতে চলে যেতেন, কখনো কলকাতায় আসতেন, পূর্ববঙ্গেও যেতেন। তো যাই হোক, কিন্তু বেশি সময়টাই উনি কাশিতে থাকতেন। তো ওই কাশিতে, এই মজফ্ফরপুরে, তো মজফ্ফরপুরে থাকাকালীন আমি এর আগের বারই বলছিলাম যে গরিবনাথের মন্দির, ওখানে ঠাকুর নিয়ে যেতেন এবং ঠাকুর বলতেন যে এই মন্দিরে সমস্ত দেবদেবীরা আসে, হনুমানজিও এই মন্দিরে আসে, এই গরিবনাথের মন্দিরে। তো ওনাদের বলেছেন যে আপনারা রোজ যাইতে পারেন, আরতি দেখবেন। তো রোহিণীবাবু রোজই সন্ধ্যায়, আরেকজন ভক্ত মানুষ ঠাকুরের আশ্রিত, উনিও এসছেন, তাকে নিয়ে গেছেন, প্রায় যান, রোজই যান এরকম। তো একদিন এরকম কথায় কথায় ঠাকুরের কাছে এসে বলছেন, রোজই তো যাই মন্দিরে, গরিবনাথ মন্দিরে দর্শন করতে যাই, আরতি দেখি, কিন্তু কিছুই তো বুঝি না। অনুভব করেন না কিছুই তো বুঝি না, এত দেবদেবী আসে, হনুমানজি আসে, কিছুই তো বুঝি না। গরিবনাথ তো ওই রকমই গরিবনাথ। তো একদিন বলছে যে একদিন দেখাইতে পারেন গরিবনাথ রে, ঠাকুরকে বলছে রোহিণীবাবু। তো ঠাকুর খুব হেসেছেন, খুব হেসেছেন। তো রাত্রিবেলা রোহিণীবাবু ঘুমিয়ে পড়েছেন। এবার একটা সময় রোহিণীবাবুর অনুভূতি নেই যে উনি ঘুমিয়ে আছেন কিংবা উনি জেগে আছেন। উনি দেখছেন একটা খুব প্রশস্ত রাস্তা দিয়ে উনি যাচ্ছেন একা।
এই রাস্তাটা অত্যন্ত সুন্দর এবং একদম পরিষ্কার, কোনো ধুলা ময়লা কিচ্ছু নেই। আর রাস্তার দুদিকে অজস্র ফল এবং ফুলের গাছ। রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ একজন চিৎকার করে বলছে, সাবধান সাবধান, সব সরে যাও, গরিবনাথ বেরিয়েছেন। তো এই কথা বলাতে রোহিণীবাবু দৌড়ে রাস্তার একটা ধারে গিয়ে দাঁড়িয়েছেন। তো দেখছেন গরিবনাথ এই পথেই আসছে, উনি যেখানে দাঁড়িয়ে যেদিকে ওই পথেই আসছেন। একটা সাদা ধপধপে ষাঁড়ের ওপরে গরিবনাথ বসে আছেন, আর তার চেহারা, রূপ, উনি ওনার যে বই উনি লিখছেন যে আমার মানে ভাষাতে আমি প্রকাশ করতে পারবো না ওনার রূপ, গায়ের রং দুধের মতন সাদা, তার মধ্যে যদি সামান্য নীল এলের আভা থাকে, মানে ধরো এক সাদা দুধের উপরে যদি মধ্যে একটু নীল ফোঁটা ফেলি, কয়েক ফোঁটা, তার যে আকার হবে, গায়ের রং ঠিক সেই রকম। গরিবনাথ হাসি হাসি মুখ, মাথায় ময়ূরের পাখা এবং অর্ধচন্দ্র সহ, শিবের তো মাথায় অর্ধচন্দ্র থাকে, অর্ধচন্দ্র সহ ময়ূরের পাখা, গলায় হাতে রুদ্রাক্ষের মালা, হাসি হাসি মুখ, এবং ষাঁড় অত্যন্ত সাদা, কিন্তু শিং আর খুর একদম কুচকুচে কালো, এদিকে আসছেন। তো উনি ওই রূপ দেখে রোহিণীবাবু রাস্তায় ষষ্ঠাঙ্গে প্রণাম করেছেন। প্রণাম করে যখন উঠেছেন, গরিবনাথ ডান হাত তুলে তাকে আশীর্বাদ দিলেন। এই উনি দেখতে দেখতে গরিবনাথ ওনাদের পেরিয়ে সামনের দিকে এগোচ্ছেন। গরিবনাথ যখন চলে যাচ্ছেন, উনি দেখছেন গরিবনাথকে। হঠাৎ পাশে একজন ব্রাহ্মণ মানুষ একটা কমণ্ডলু নিয়ে দাঁড়িয়ে হঠাৎ বলছেন, না চরণামৃত চরণামৃত। তো উনি হাত পেতেছেন, চরণামৃত দিয়েছে, উনি চরণামৃত পান করেছেন। পাশে ওনার স্ত্রী শুয়ে আছেন, ঘুমাচ্ছেন তো স্ত্রী, উনি স্ত্রীকে ধাক্কা মারছেন, চরণামৃত নাও চরণামৃত নাও চরণামৃত নাও। স্ত্রী লাফ দিয়ে উঠেছে, কি খালি চরণামৃত 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 করছো। এই স্ত্রী ওইটা বলাতে ওনার তখন ঘুম ভেঙে গেছে, বা ঘুম বা তন্দ্রা যাই বলো, ওনার সম্বিত ফিরে এসছে। এসে তখন তাড়াতাড়ি উনি হাতটা শুকছেন, হ্যাঁ অত্যন্ত সুগন্ধ হাতে। আচ্ছা, মানে এটা স্বপ্নের মধ্যে উনি হাতে যে চরণামৃত নিয়েছে, পান করেছে, অত্যন্ত সুগন্ধ হাতে। স্ত্রীকে দেখাচ্ছে, স্ত্রী দেখছে অত্যন্ত সুগন্ধ হাতে। তো যাই হোক, কোনো রকমে রাতটা কাটালো, আর ঘুম হলো না। সকাল হয়েছে, উনি তাড়াতাড়ি চোখে মুখে জল দিয়ে হাত জামা কাপড় ছেড়ে দৌড়িয়ে ঠাকুরের ঘরে এসছেন। ঠাকুর তো ঘরে, ঠাকুরকে প্রণাম করে পুরো এই যে ঘটনাটার বিবরণ দিয়েছেন। তো ঠাকুর হাসছেন, হাসতে হাসতে বললেন, ওই যে গরিবনাথরে দর্শনের ইচ্ছা ছিল, ওই দর্শন দিয়া গেলেন। ঠাকুরকে বলল না যে গরিবনাথকে দেখাতে পারেন, দর্শন দিয়া গেল। সেই গরিবনাথ স্বপ্নে দর্শন দিয়ে গেল। দর্শন যে হয়েছে তার হচ্ছে ওই চরণামৃত। ওই যে ব্রাহ্মণ পাশে এক কমণ্ডল থেকে চরণামৃত দিল। এবার উনি বলছেন ঠাকুরকে, আচ্ছা গরিবনাথের যা রূপ দেখলাম এ তো কল্পনারও অতীত, তবে মাথায় সাপের পরিবর্তে ময়ূরের পাখা দেখলাম। তখন ঠাকুর বলছেন, কে বলছে? বলছে যে মহাদেবের মাথায় সাপের পরিবর্তে ময়ূরের পাখা দেখলাম। ঠাকুরকে প্রশ্ন করছেন উনি, তুমি তো ময়ূরের পাখা দেখেছেন। তখন ঠাকুর উত্তরে বলছেন, কে বলেছে? শিবের মাথায় সাপের আছে, শিবের মাথায় ওই ময়ূরের পালকই আছে,
আপনি যেই রূপ দেখছেন প্রকৃত বাস্তবিকই শিবের ওই রূপ। আচ্ছা। তো বলছে যে আমরা তো এই রূপ দেখি না, সচরাচর শিবের যে আমরা রূপ না। দেখি এই রূপ তো দেখি না। কিন্তু ঠাকুর যখন বলেছেন যে এইটাই শিবের রূপ, দেখো ভক্তকে ভক্ত দেখতে চেয়েছিল যে গরিবনাথ দেখতেই পাই, কিছু বুঝিই না, ওইখানে রোজ যাচ্ছি, সে আছে কি নেই, দেখা দেবে কি দেবে না কিছুই জানি না। সেই জন্য ঠাকুরকে বললো দেখাতে পারবেন, দর্শন হয়ে গেল। এইরকম অনেক অজস্র ঘটনা। মুজফ্ফরপুরে আছেন রোহিণীবাবু আর তার স্ত্রীর কোনো সন্তান নেই দীর্ঘদিন। ওনারা মহা আনন্দে ঠাকুরের সঙ্গে নানান জায়গায় ঘুরে বেড়ান, ঠাকুর যেখানেই যান ওনারাও সঙ্গে যান। এই করতে করতেই তার স্ত্রী সন্তান সম্ভবা হয়েছে। তো রোহিণীবাবু ভাবছেন সর্বনাশ, এই তো এবার আমি সংসারে জড়াতে শুরু করলাম, সংসার বড় হবে, সংসারের মায়া, সংসারে আমি জড়াবো না, এটা তো হতে পারে না, সরে পড়তে হবে, গৃহত্যাগ করব। নিজে নিজে ভাবছেন রোহিণীবাবু, গৃহত্যাগ করব। সন্তান যে হবে, আমার স্ত্রী যা চাকরি করেন সে অত্যন্ত উপযুক্ত, সে একটা সন্তান যথেষ্ট সুন্দরভাবে মানুষ করতে পারবে, প্রতিপালন করতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। আর সবার ওপরে স্বয়ং ভগবান ঠাকুর আছেন আমার, তাহলে আর কোনো চিন্তা কি? আমার তো আর ওর জন্য চিন্তা করার দরকার নেই, সন্তানের জন্য চিন্তার কোনো কারণ নেই। করে ঠিক করলো আজকে রাত্রেই চলে যাব, মানে রাত্রেই আমি বাড়ির সংসার ত্যাগ করব। ওই দিনকে ভাবছেন, ওই দিনকে? হ্যাঁ, আজকে সংসার ত্যাগ করব, চলে যাব। রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়েছে, ঠাকুরের ভোগ হয়ে গেছে, ঠাকুরের ঘরে বিশ্রাম করছেন, ঠাকুরের ভোগ হয়ে গেছে, রোহিণীবাবু খাওয়া দাওয়া করে এসে নিজের ঘরে এসে শুয়ে পড়েছেন। তো রোজকার নিয়ম মতন স্ত্রী এক গ্লাস জল আর পান নিয়ে এসেছেন, রেখে ঘর থেকে আর যান না, বরং ব্যবস্থা করছেন ওই ঘরে থাকার। রোহিণীবাবুর স্ত্রী? হ্যাঁ, আচ্ছা। রোহিণীবাবু একা আলাদা থাকেন, স্ত্রী ওনার যে ওই যে বিধবা বোন যে তাকে নিয়ে তার সঙ্গে থাকেন। শোন, আচ্ছা। তখন বলছে এ কি, তুমি এখান থেকে যাচ্ছ না কেন? তো বলছে না, আজকে আমি এখানেই শোবো। বলছি এ আবার কি কথা? আমার ওই ছোট্ট বোন, যুবতী বোন বিধবা, সে পাশের ঘরে থাকবে, আমরা স্বামী স্ত্রী এই ঘরে থাকবো। না না, এ হতে পারে না, তুমি ওই ঘরে যাও। উনি কিছুতেই যাবেন না, করে হঠাৎ হাউমাউ করে কাঁদতে শুরু করেছেন। তো অবাক হয়ে বলছে কাঁদো কেন? তো বলছে তুমি আমাদের আজকে সংসার ত্যাগ করে, আমাদের ত্যাগ করে সংসার বাড়ি ছেড়ে চলে যাবে, জানতে পেরেছে, এই জন্য আমি আজকে এইখানেই থাকবো। তো বলছে কে বললো? বললো তুমি আগে কথা দাও আমাকে যে আমার জীবদ্দশায় তুমি আমাকে ছেড়ে কোথাও কখনো যাবে না, তাহলেই আমি কি করে জেনেছি সেটা আমি তোমাকে বলবো, বোঝো? কন্ডিশন দিয়ে দিল। তখন উনি জানলেন কি করে বউ? আমি তো নিজেই জানি একমাত্র যে আমি আজকেই গৃহত্যাগ করব, এ তো কেউ জানে না, তো ও জানলো কি করে? তখন উনি রাজি হলেন, কথা দিলেন যে হ্যাঁ আমি কথা দিচ্ছি তোমার জীবদ্দশায় আমি তোমাকে কখনো ত্যাগ করে চলে যাব না। তখন বলছে আমাকে ঠাকুর বললেন যে আপনারা রোহিণীবাবুরে যেমন কইরা পাইরেন আটকান, উনি আইজি গৃহত্যাগ কইরা যাইব গিয়া। কি করে জানলো? এ তো ও ভাবছি যে আমি ছাড়া তো কেউ জানে না এই দুনিয়ায়, একমাত্র আমার মনের ভেতরে। দেখো অন্তর্যামী ভগবান ঠাকুর যে বারে বারে বলেছেন
যে আপনাদের প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস আমার চতুর্দিকে ঘুরতে থাকে, আপনাদের প্রতিটা মনের ভাব, মনের কথা, চিন্তা ভাবনা আমার সামনে সব সময় ঘুরতে দেখা দেয়। তো কাকে লোকাবো আমি? এইখানে তো লুকানোর কোনো জায়গাই নাই। তারপরে কি হলো? রোহিণীবাবু তো আর যাওয়া হলো না। রোহিণীবাবু তো আর যাওয়া হলো না। রোহিণীবাবু তো বুঝেই গেলেন যে ঠাকুর বলেছেন স্ত্রীকে। স্ত্রীকে ফাঁকি দিতে পারতাম, কিন্তু ওইখানে তো ফাঁকি দেওয়ার জায়গা নেই। আরেকটা মজার ঘটনা, মুজফ্ফরপুর লিচুর জন্য প্রসিদ্ধ। তো একদিন ওর এক দেশেরই, নোয়াখালীরই একটি ছেলে মহেন্দ্রনাথ দাস, সে ওনার বাড়িতে আছেন, সে চাকরি খুঁজছেন। খুঁজতে খুঁজতে যাই হোক চাকরি পেয়েছে, দ্বারভাঙায় এক জমিদারের বাড়িতে টিউশনের চাকরি পেয়েছে। তো ওই মহেন্দ্র ঘটনাচক্রে রোহিণীবাবুর বাড়িতে এসছেন। ঠাকুর তখন নেই এখানে, এটা আষাঢ় মাস। তো ওইখানে কিছুদিন ধরে আছেন, বহু বিহারি লোকের সঙ্গে রোহিণীবাবুর আলাপ পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে। তো হঠাৎ একদিন এক বিহারি ভদ্রলোক এক টুকরি, এক ঝুড়ি লিচু রোহিণীবাবুকে পাঠিয়েছেন। খুব বড় বড় প্রসিদ্ধ জায়গা, তো লিচুর জায়গা মুজফ্ফরপুর। তো উনি খুব খুশি হয়েছেন। খুশি হয়ে ওই লিচুর একটা ছড়া নিয়ে ঠাকুরের যে আসন আছে, একটা বেদি, সেইখানে, ওটা কেউ কোনোদিন পরিষ্কার করে না, একটা ছবি আছে, ফটো আছে খালি ঠাকুরের, ওইখানে লিচুটাকে একটা বান্ডিল ছুঁড়ে দিয়েছে। তখন মহেন্দ্র বলছে এটা অত্যন্ত বাড়াবাড়ি। তখন বলছে না, ঠাকুরের ভোগে লাগবে, ঠাকুরের ভোগে দিলাম। তো বলছে ঠাকুর তো এখানেই নাই, ঠাকুর ভোগে লাগলো কি করে, লাগবে কি করে? বলে ঠিক আছে, রোহিণীবাবু বলছেন যে ঠিক আছে, এটা ঠাকুর আসলেই জানা যাবে। এটা আষাঢ় মাসের ঘটনা, কেন লিচু তো ওই সময় হয়। ঠাকুর তখন কলকাতা হয়ে, পূর্ববঙ্গ হয়ে, আশ্বিন মাসের শেষ দিকে পূজার আগে আগে মুজফ্ফরপুর গেছে। ঘটনাচক্রে ওই মহেন্দ্র পূজার ছুটিতে তার ওই যে যেখানে টিউশনি করেন সেইখান থেকে কয়েকদিনের জন্য রোহিণীবাবুর এই বাড়িতে এসছেন মুজফ্ফরপুরে, দ্বারভাঙা থেকে। তো ঠাকুর এসেছেন, আসার পরে ঠাকুরকে দুজনে হাত মুখ ধুইয়ে দুজনে প্রণাম করেছেন, করে ঠাকুরের সঙ্গে নানান কথাবার্তা, গল্প হচ্ছে, কথাবার্তা হচ্ছে। করতে করতে হঠাৎ মহেন্দ্রকে ঠাকুর বলছেন ওই লিচুর ছড়াটা আনেন তো। আষাঢ় মাস আর আশ্বিন মাসের শেষ, তার শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, 3 মাস। লিচুগুলো সব শুকিয়ে গেছে, কিন্তু দেখে ওই রকমই গোল, আকৃতিটা ওই রকমই, কিন্তু পাতা ঠাতা সমস্ত শুকনা। ঠাকুর মহেন্দ্রবাবুকে বলছেন একটা করে লিচু ছাড়ান। লিচু ছাড়াচ্ছে, খালি ওই বিচিটাই, ওই দানাটাই, আর কিচ্ছু নাই, মাংস কিচ্ছু নাই। সব কটা লিচু খালি ওই দানা, তার মধ্যে মাংস নাই, ফলটা শুকিয়ে গেছে। ঠাকুর বলছেন তখন মহেন্দ্রবাবুকে, এখন বিশ্বাস হইল? কেউ প্রাণ ভরিয়া, প্রাণের থিকা কিছু নিবেদন করলে সেইটা গ্রহণ না কইরা পারা যায় না। ওই যে লিচুটা দিয়েছিল ঠাকুরের ভোগে লাগবে, আমরা তো এখানে এখন লিচু খাবো, ঠাকুর তো পাচ্ছেন না, ঠাকুর তো নেই, তা আমি ঠাকুরের ওই পটের সামনে দিয়ে দিলাম। তাতে তো মহেন্দ্র বলছে যে এটা অত্যন্ত বাড়াবাড়ি, ঠাকুরের ভোগে কি লাগবে, ঠাকুরই তো নেই। সেইটাই ওই যে মহেন্দ্রকে নিয়ে এসে হাজির করেছে ওই সময়। দেখো ঘটনা কিরকম, ভগবান
আবার সেই ভক্তকে নিয়ে এসে হাজির করেছে। তাকে তো দেখাতে হবে, তাকে তো বোঝাতে হবে যে ভগবানকে কিছু দিলে, তোমার আরাধ্য দেবতাকে তুমি যদি সত্যি তোমার অন্তর থেকে কিছু নিবেদন করো, ওই যে বলেছেন না, ওই যে আমি তো দুবারা চিনি খাই, আপনি এই সন্দেশ আনছেন কেন? চিনি যে বাড়িতে ভোগ দেয় দুস্থ মানুষ, সেই যখন চিনি ভোগ দেয় ঠাকুর তো চিনি গ্রহণ করেন, আর নাই তাকে বলছে কেন আপনি সন্দেশ আনছেন কেন? ভক্তকে কিভাবে চোখে আঙ্গুল দিয়ে ঠাকুর দেখালেন যে সত্যি সত্যি তাকে যদি তুমি অন্তর থেকে নিবেদন করো, নিবেদন করতে হবে, নিবেদন করো, ভগবান নেন, ভগবান নেন। আরেকটা ঘটনা বলি। ঠাকুর রোজ বেড়াতে যান, বেলা 11টা 11:30টার মধ্যে এসে যান, তারপরে দুজনে একসঙ্গে পাশাপাশি বসে খান। তো একদিন 12টা বাজে, 1টা বাজে, ঠাকুর আসে না, বাড়ির কেউ খেতেও পাচ্ছে না, ঠাকুরের ভোগ না হলে তো হবে না। এই করতে করতে 3টা বেজে গেল, 4টা বেজে গেল। মহেন্দ্রবাবু, এই রোহিণীবাবু সাইকেল নিয়ে বেরিয়ে মুজফ্ফরপুরে মোটামুটি যেই সমস্ত জায়গায় ঠাকুর যান উনি জানেন, সাইকেল নিয়ে মোটামুটি একটা ঘুরে এসছেন, কোনো জায়গায় ঠাকুর যাননি। তো ঠাকুর কোথায় গেলেন? সন্ধ্যা হয়ে গেল, বাড়ির সবাইকে জোর করে খাইয়ে দিল, স্ত্রী আর বোনকে, নিজে খাননি, ঠাকুরের ভোগ হয়নি, ঠাকুর কিছু খেলেন না, আমি কোথায় আছেন আমি জানি না, আর আমি খেয়ে নেব। তো উনি ওই একটা ইজি চেয়ারে বসে, রাস্তাটা দেখা যায়, রাস্তার দিকে তাকিয়েই আছেন আর ভাবছেন যে ঠাকুর কোথায় গেলেন, এখন আমি কি করব? যদি সত্যি না আসেন আমার কি কি করণীয়, এইটা বসে বসে ভাবছেন আর হায় ঠাকুর করছে। হঠাৎ দেখছে যে দূর থেকে মনে হচ্ছে ঠাকুর আসছেন খালি গায়ে, আর মাথায় একটা ধরা আছে কিছু। কাছে যখন আসছেন দেখছেন, সিঁড়ি দিয়ে যখন উঠছে দেখছেন অন্ধকার হয়ে গেছে, তখন রাত 8টা বাজে। দেখছেন গায়ের যে চাদরটা, একটা তো ধুতি পরেন, খদ্দরের ধুতি পরতেন, আর একটা চাদর গায়ে, ওই চাদরটাকে বিড়ার মতন করেছেন, করে মাথায় নিয়ে মাথায় একটা বড় হাড়ি করে উনি ধুলা পায়ে হেঁটে এসেছেন। তো যাই হোক, তাড়াতাড়ি এসেই বলছেন শিগগিরই ধরেন হাড়িটা, শিগগিরই ধরেন। তো হাড়িটা ধরেছে, পরে হাড়িটা গরম, বেশ গরম, হাড়িটা রেখেছি। বলছে আপনি কই ছিলেন? বলে আমি অনেক দূর গেছিলাম। আচ্ছা। বলে আমি আপনারা সব জায়গায় খুঁজলাম। বলে না, অনেক দূর গেছিলাম এখান থেকে, প্রায় 14-15 মাইল 18 মাইল দূরে, এই জন্যই আমার পান নাই। তো কেন এত দূরে কেন? বলে জনকপুর যাওয়ারের সময়, সীতারে বিয়াকরণের সময় রাম যেই জায়গায় যজ্ঞ করছিলেন, আমার গুরুদেব সগন সহ ওইখানে আজ মহোৎসব করছেন, তা আমারে যাইতে কইছিলেন, আমি সেইখানে গেছিলাম। তো মহোৎসব হইয়া গুরুদেব সগন নিয়া গেলেন গিয়া, আমি আপনাকেও ওই মহাপ্রসাদের প্রসাদ নিয়ে আসলাম হ্যাঁ। একটা হাঁড়িতে। আর উনি বলছেন যে হাঁড়িটার আকৃতি আর মোটামুটি যা প্রসাদ আছে 4 সেরের মতন কাছাকাছি। 4 সের? 4 সের। তখনকার তো সের ছিল, কিলো ছিল না। তা ঠাকুর বলছেন এখনই আপনারা এখনই প্রসাদ পান, এখনই প্রসাদ নিয়ে নেন। তো যাই হোক, ঠাকুরকে হাত মুখ ধুয়ে ঠাকুরের ভোগ দেওয়ার ব্যবস্থা করছে। বলছে না না, আমি ওইখানে যথেষ্ট প্রসাদ পাইছি, আর আমার ভোগের কোনো দরকার নাই, প্রয়োজন নাই। তো ওনারা 3 জন, রোহিণীবাবু, ওনার স্ত্রী আর বোন, 3 জনে 3টে প্লেট নিয়ে বসেছে, হাঁড়ি থেকে প্লেট ভর্তি প্রসাদ নিচ্ছেন। মুহূর্তে প্রসাদ শেষ হয়ে যাচ্ছে, আবার প্রসাদ তুলছেন, আবার খাচ্ছেন। 3 জনে ওই 1 হাঁড়ি প্রসাদ খেয়ে ফেলেছেন। বাবা।
চিন্তা করো, তিনজনে ওই প্রসাদ খেয়ে ফেলেছে, আর প্রসাদের বলছে স্বাদ এই যেন স্বর্গের থেকে এসছে। তো জিজ্ঞেস করছেন ঠাকুরকে কি কি দিয়া তৈরি? তখন ঠাকুর বলেছেন পেস্তা, কিশমিশ, কাজু, এরকম, আর কিছু বলেননি। তো দেখো ভক্তের জন্য ভগবান কোথা থেকে ভোগ প্রসাদ। প্রসাদ নিয়ে এলো। তার গুরুদেব তাকে ডেকেছিলেন, ওইখানে মহোৎসব হয়েছে, সেই মহোৎসবের প্রসাদ। বুঝতে পারছো, এ কিন্তু আমাদের এই আমার বাড়ি তোমার বাড়ি অমুক মন্দির তমুক মন্দিরের প্রসাদ না। ওনার গুরুদেব উনি ওইখানে এসে উৎসব করলেন, ওনাকে নিয়ে গেলেন, সেইখান থেকে হাঁড়িতে করে ভক্তর জন্য প্রসাদ নিয়ে আসলেন। ভাগ্য দেখো, ভক্তের ভাগ্য। গুরু তার জন্য ভোগ নিয়ে গুরু আসে। গুরু কি গুরু, গুরু কি গুরু, ওই যে আঁকড়িয়ে ধরেছে, যখনই তাকে সব দিয়ে দিয়েছে তখন সবটাই গুরুর। আরেকটা ঘটনা, এটা আরো সুন্দর, এটাও খুব সুন্দর। একদিন রোহিণীবাবুর স্ত্রী বোন ঠাকুর বাড়িতে আছেন, ঘরে ঠাকুরের কাছে বসে নানান আলাপ আলোচনা, ঠাকুরের উপদেশ শুনছেন। হঠাৎ উপরে ছাদে একটা কিছু পড়ার আওয়াজ হলো, বেশ আওয়াজ, জোরে আওয়াজ হওয়ার পরেই একটা কাক কা 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 করে চেঁচাতে লাগলো। তো ঠাকুর খুব ব্যস্ত হয়ে বললো, রোহিণীবাবুকে বলছে দেখেন তো গিয়া কিসের আওয়াজ হইল, খুব মন দিয়ে শোনো, কিসের আওয়াজ হইল। তো রোহিণীবাবু গেছে, গিয়ে দেখছে একটা বড় আমসত্ত্ব পড়ে আছে, আর কাকটা উড়ে চলে গেল। আমসত্ত্বটা লম্বা 6 ইঞ্চি, প্রায় চওড়া 4 ইঞ্চি, আর পুরু হচ্ছে 2 ইঞ্চির ওপরে। কত বড় সাইজের আমসত্ত্ব তাহলে বজো। তো উনি হাতে করে নিয়ে এসছেন, নিয়ে এসে ঠাকুরকে বলছেন একটা আমসত্ত্ব। তখন বলছে বাহ, আর আমসত্ত্বটার রং হচ্ছে হলুদ। বলছে আপনারা আমসত্ত্বটা খান। তখন বলছে যে এইটার মধ্যে কাক যে মুখে করে এনেছে ওর ঠোঁটের দাগ পড়েছে। তখন ঠাকুর বলছেন ওই যেখানে মুখের ঠোঁটের দাগ পড়ছে ওইটা একটু কাইটা বাদ দিয়া দেন, দিয়ে আপনারা খান। আচ্ছা। তো ঠাকুরের আদেশ, ওইটুকু বাদ দিয়ে দুদিক থেকে ওনারা তিনজনে খেয়েছেন। অপূর্ব আমসত্ত্ব, তার প্রতিটা স্তরে স্তরে স্বর আর মিশ্রিত দানা, অপূর্ব স্বাদ তার। ওরা অত্যন্ত তৃপ্তি করে খেয়েছে, ঠাকুরকে বলেছে। হয়ে গেছে। এর দিন 4-5 পরে মালদার থেকে একটা পোস্ট কার্ড এলো ঠাকুরের নামে। এক মহিলা লিখছে যে ঠাকুর আপনি আমসত্ত্ব খাইতে চাইছিলেন আমার কাছে, বহু বহু যত্ন কইরা কষ্ট কইরা একটা আমসত্ত্ব বানাইছিলাম, তো আপনি আসেন না, আর দেখা মাঝে মাঝে ওটা নষ্ট হয়ে যায়, এই ভয়ে মাঝে মাঝে রোদ্রে দিতাম। তো আইজও ওইটা রোদ্রে দিয়া একটা লাঠি, কাক তাড়ানোর জন্য একটা লাঠি আনতে গিয়া এই তো বছরে একটা কাক আইসা আমসত্ত্বটা মুখে কইরা নিয়া চইলা গেল। আমার কি দুর্ভাগ্য যে আমি আপনারে আর আমসত্ত্বটা আপনার ভোগে লাগলো না। তখন রোহিণীবাবু এটা পড়েছেন, পড়ে ঠাকুরকে বলেছেন, গেছেন ঠাকুরকে পড়ে শুনিয়ে বলছেন এটা কি আমসত্ত্বটা? বললে ওই যে আপনারা আমসত্ত্বটা খাইলেন ওইটাই এটা। ওইটাই এইটা। উনি ভোগে দিয়েছেন তো, ঠাকুরের জন্যই তো বানিয়েছেন। ঠাকুর বলছেন কি, ধরো তুমি ঠাকুরের নামে ঠাকুরকে পূজা দেবে, ঠাকুরের জন্য 2টো আপেল কিনলে কি 1 বাক্স সন্দেশ কিনলে, যখন ঠাকুরের নামে কিনছো তখনই ওনার কে
উৎসর্গ করা হয়ে গেল, নিবেদন করা হয়ে গেল, উনি তখনই গ্রহণ করে নিলেন। তো উনি তো ঠাকুরের উদ্দেশ্যে ঠাকুরকে ভোগ দেবেন বলেই ওটা বানিয়েছে। ওইটা বানিয়েছিলেন, কিন্তু ঠাকুর তো নেই, যেতে পারছেন না। উনি তো থাকেন মালদায়, ঠাকুর তো মুজফ্ফরপুরে। ওই কাকটা এসে পৌঁছায়া দেয়া গেল, ঠাকুরেরই ইচ্ছা ওই কাককে দিয়ে ওই আমসত্ত্বটাকে এইখানে নিয়ে আসলো। এখন কাক যদি এসে ঠাকুরের কাছে দিয়ে যায়, সেটা তো তাহলে সবতে প্রকাশ হয়ে গেল। সেই জন্য ওই ওপরে ফেলে আওয়াজ করে কা 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 করে সে উড়ে চলে গেল, জানান দিয়ে গেল ঠাকুরকে যে আমি পৌঁছে দিয়ে গেলাম। ঠাকুর উত্তরে এবার লিখছেন, মা আপনার আমসত্ত্ব অত্যন্ত উৎকৃষ্ট। কথাগুলো শোনো, আপনার আমসত্ত্ব অত্যন্ত উৎকৃষ্ট ও সুস্বাদু হয়েছিল। আমসত্ত্বের প্রতিটা স্তরে স্তরে স্বর আর মিশ্রিত দানা ছিল। আমি আমসত্ত্ব ভোগ নিছি। ওই কাক দুঃখ করেন না, ওই কাক আমসত্ত্বটা আমার কাছেই পৌঁছায়া দিয়া গেছে। ঠাকুর নিজে চিঠি লিখলেন। ঠাকুরকে তো বলেননি যে ওনারা খেয়ে যে আমসত্ত্বটা প্রতি স্তরে স্তরে স্বর আর মিশ্রিত দানা। ঠাকুর জানলেন কি করে? আমসত্ত্বটা অত্যন্ত সুস্বাদু, আমসত্ত্বটা খাইছি, খুব ভালো। এরকম অজস্র ঘটনা ওইখানে, আরো অজস্র ঘটনা। পরে আবার কোনোদিন সুযোগ হলে, সময় হলে যদি ঠাকুর করান। বললে আরো কিছু ঘটনা, আমি তোমার থেকে আরেকটা ঘটনা শুনে আজকের এই এপিসোড এখানেই আমরা শেষ করব। একদিন মুজফ্ফরপুরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ভয়ঙ্কর বৃষ্টি, দুপুরবেলা। রোহিণী বাবুরা তিনজন ঠাকুরের ঘরে বসে ঠাকুরের সঙ্গে আলাপ করছেন, ঠাকুরের পাশ পদসেবা করছেন, ঠাকুর কথা বলছেন আর ওনারা শুনছেন, কথাবার্তা হচ্ছে। প্রচুর বৃষ্টি বাইরে, ছাতা নিয়েও গেলে তুমি একদম ভিজে যাবে। তেরম গোটা তিনেকের সময় রোহিণীবাবু বলছেন, ওহ, এই সময় যদি গরম গরম অমৃতি পাওয়া যাইতো তাইলে কি আনন্দটাই না হইতো। কিন্তু যাওয়ার তো উপায় নেই, ওই রকম বৃষ্টি। ঠাকুর কথাবার্তা কিছুক্ষণ বলার পরে খড়ম পায়ে দিয়ে দোতলার থেকে একতলায় সিঁড়ি দিয়ে নামছেন। খড়মের আওয়াজ হচ্ছে। তো ওনারা ভাবছেন, তিনজনে বসে আছেন, ওনারা ভাবছেন যে ঠাকুর বাথরুম টাথরুম যাবেন, প্রস্রাব করতে যাবেন। তাই জন্য ওপরে একটা বাথরুম আছে, কিন্তু সেই বাথরুমটার দরজাটা খুব নিচু। ঠাকুর কখনো মাথা নিচু করেননি কখনো। রোহিণীবাবুর বইতেই প্রথম জানলাম যে ঠাকুর মাথা কখনো নিচু করেননি, সবসময় সোজা হয়েই, যার জন্য উনি ব্যথা পেয়েছেন। ওই যে দোতলার বাথরুমটার জন্য তালা বন্ধ করা। ওই একতলায় একটা বাথরুম আছে, সেটা বড়, দরজাটাও বড়, স্বাভাবিক। ঠাকুরও ওইটা ব্যবহার করেন, ওনারাও বাড়ির লোক ওইটাই ব্যবহার করেন। তো ওনারা ভাবছেন ঠাকুর নিশ্চয়ই বাথরুমে গেছেন। কিন্তু খড়মের যা আওয়াজ হচ্ছে বাথরুমের দিকে না, মনে হলো যেন গেটের দিকে ঠাকুর গেলেন। এর মধ্যেই ঠাকুর ফিরে এসছেন এক ঝুড়ি গরম অমৃতি নিয়ে, হাতে নিয়ে। বলে কি আপনি কই থেকে আনলেন? বলে একজন দিয়া গেল, এক ভক্ত দিয়া গেল। বলে কে দিয়া গেল? কখন? কি করে দিল? বলে কেন, ওই যে ডাক্তার ছিল। বলে কই, আমরা তো শুনি নাই। ঠাকুর হেয়ালি করছেন, কান থাকলে তো শুনবেন, আপনাদের তো কান নাই, সেজন্য আপনারা শুনতে পারেন নাই। নেন। ওই যে ভক্ত খেতে চেয়েছে, ভক্ত বলছে না যে এই এত বর্ষা, এরকম সময় ওই গরম গরম অমৃতি যদি পাই তাহলে কি ভালোই না হয়। তো ভক্তের জন্য তার প্রভু তাকে এনে দিল।
তার ইচ্ছাটা পূরণ করে দেবে। তার ইচ্ছা, ভক্তের ইচ্ছা। তার মানে দেখো, তুমি যদি তাকে সত্যি সত্যি আশ্রয় করে নাও, তাহলে সে তুমি কিন্তু তোমাকে কিছুতেই ত্যাগ করে যাবেন না। সব সময় সর্বাবস্থায় উনি তোমাকেই আঁকড়িয়ে ধরে থাকবেন। সেই জন্যই সব সময় আমাদের, এটা আমার নিজস্ব যে সব সময় ঠাকুর, আমি যদি কখনো ভুলও করি, তুমি আমার হাত ছেড়ো না, তোমার পায়ে চরণ থেকে আমাকে কখনো দূরে সরিয়ে দিও না। এইটাই আমাদের একমাত্র প্রার্থনা বা একমাত্র করণীয়, যে তুমি আমাকে আঁকড়িয়ে ধরে রেখো। ঠিক আছে, রোহিণীবাবুর যে ঘটনা, লেখা ঘটনা আরো তুমি বললে আছে, আমরা পরে আগামী দিনে ভবিষ্যতে আরেকবার আবার যদি কখনো ঠাকুর সুযোগ দেন, হ্যাঁ, যদি সুযোগ দেন, শরীর সুস্থ থাকে, তাহলে আবার হবে, থাকবে সুস্থ। হবে। আমি ঠাকুরের আলোচনা করলে আমার নিজের ভালো লাগে, আমার একটু বলতেও ভালো লাগে। পড়ি তো, পড়ে তখন মনে হয় যে এই ঘটনা, এই সমস্ত কথা, এই ঠাকুরের এইগুলি যদি আরো একটু কেউ শুনতো, আরে একটু কেউ শুনতো। আরেকটা ছোট্ট ঘটনা বলি, মনে পড়ে গেল। ঠাকুরের একদিন সকালবেলা বেরিয়েছেন, বেড়াতে বেরিয়েছেন, বেরিয়ে ফিরে এসছেন প্রায় 12টারও পরে। তো দেরি হয়েছে, তো ঠাকুরের তাড়াতাড়ি হাত পা ধুইয়ে মুছিয়ে ঠাকুরের ভোগের ব্যবস্থা হবে। তো ঠাকুরের হাত পা ধুইয়ে গা হাত পা মুছিয়ে গিয়ে দেখছে মাথায় যখন মোছাচ্ছে, মাথায় চন্দনের ফোঁটা আর ওই আরেকটা হলুদ হলুদ কিসের ফোঁটা, মুছাতে মুছাতে বলছে, এইগুলি কি? চন্দন আর এই যে হলুদ হলুদ। তো ঠাকুর একটু লজ্জিত বা অপ্রস্তুত হয়ে গেছেন, বলে এখনো আছে নাকি? ঠাকুর বলছেন, এখনো আছে নাকি? মুইছা নিছিলাম, তাইলে বোধহয় ওই চুলের ফাঁকে ঠাকে পড়ছে, সেইটা থাইকা গেছে। তো বলছে এইগুলি কি? তখন বলছে, আমি একটা রাস্তা দিয়া যাইতাছিলাম, তো যাওয়ানোর সময় হঠাৎ একটা বাড়ির সামনে স্বামী স্ত্রী ফুল টল সব নিয়া ঠিয়া থালা নিয়ে দাঁড়ায় আছে। আমারে দেখাই তারা ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে আমারে এই চন্দন, এই যে এগুলি চন্দন আর জাফরানের ফোঁটা, এইসব দিয়া ফুল বেলপাতা এইসব দিয়া পূজা করছে, ভোগ দিল। তার কারণ ওনারা দুইজন স্বামী স্ত্রী আগের দিন রাত্রে স্বপ্ন দেখছেন, স্বয়ং ভগবান, ভালো করে মাইন্ড করো, স্বয়ং ভগবান তাদের গৃহে আসবেন পূজা গ্রহণ করতে। সেই জন্য স্বামী স্ত্রী রাস্তায় দাঁড়িয়েছিলেন। ঠাকুর কিন্তু ওই রাস্তা দিয়েই যাচ্ছেন। তারা ঠাকুরকে দেখে ঘরে নিয়ে গিয়ে বসিয়ে ওই চন্দন টন্দন দিয়ে আরতি করে, ফুল বেলপাতা ইত্যাদি দিয়ে সাজিয়ে আরতি করে ভোগ দিয়ে ঠাকুরের পূজা, ভগবানের পূজা হলো। আজকে এই পর্যন্তই থাক। এই পর্যন্তই আরো থাক। ঘটনা আমরা আবার যদি ঠাকুর করান আবার হবে। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম।